ওই যে অঙ্কগুলো সকালে করানো হয়েছিল এর মধ্যে তোমরা বাসায় প্র্যাকটিস করেছো না করনি একদম? হ্যালো? স্যার যেগুলো যে বাকি ছিল স্যার ওগুলো তো করছি স্যার। স্যার ট্রাই ট্রাই করছি করছি স্যার। স্যার। কথা শোনা যাচ্ছে না, একদম কথা শোনা যাচ্ছে না। স্যার কিছু ট্রাই করছিলাম। জালিস আহসান, তোমার মাইকে স্যার প্রবলেম। স্যার স্যার কিছু ট্রাই করছিলাম আর কিছু কিছু এখন ট্রাই করা শেষ হয়নি, মানে আপনি যে লাস্টে গুলো যেগুলো দিয়েছিলেন স্যার, হ্যাঁ। ওগুলোর মধ্যে কিছু বাকি আছে, তো ওগুলো এখন মানে শেষ করা হয়নি। ও আচ্ছা আচ্ছা। এই আচ্ছা, আমরা কোনো এই সমস্যা হলে স্যার চ্যাপ্টারের আপনাকে বলবো আর স্যার দুই একটা আপনার। অঙ্ক করে জি স্যার, জি স্যার, জি স্যার। আমরা শেষ করে দিব। আমার আমার মাইকের সমস্যা না তোমাদের ফোনের সমস্যা, আমি বুঝতে পারতেছি না। স্যার আজকে নেটের প্রবলেম অনেক সব জায়গাতে স্যার, এই জন্য হয়তো প্রবলেম আচ্ছা, দিচ্ছে। ফয়সাল ছাড়া অন্য কেউ একজন বলো তো দেখি, কথা শোনা যায় নাকি? সাফির আল জুবায়ের বলো। স্যার ট্রাই করছিলাম স্যার, যেগুলো দেখাচ্ছিলাম ওখানে ট্রাই করছিলাম স্যার। আমি তাহলে রিকানেক্ট করি, আমার মনে হয় একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি রিকানেক্ট করছি। ইয়েস স্যার। স্যার কি এতক্ষণ কথা বলতেছিল? আমি কিন্তু কিছু শুনতেছিলাম না। না এতক্ষণ বলতেছিল না, মাত্র শুরু করছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি মনে করছি আমার আবার স্পিকারের সমস্যা হলো কিনা। না স্যার প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার শোনা যাচ্ছে না আপনার কথা স্যার, হ্যাঁ মাইকটা হ্যাঁ। হয়তো আপনার অফ At করা the আছে স্যার। start of the reaction, there are 0.249 moles of nitrogen, 3.2 into 10 to the power minus 2 moles of hydrogen, 6.42 into 10 to the power minus 4 moles of ammonia in a 3.5 liter reaction vessel at 375 degrees Celsius. If the equilibrium constant Kc for the reaction is 1.2, at this temperature, decide whether the reaction system is at equilibrium. If not, predict which way the net reaction will proceed. বলছে যে কোনো একটা রিয়াকশনের শুরুতেই এত মোল নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অ্যামোনিয়া আছে, পাত্রের আয়তন এত, রিয়াকশনটা কি ইকুইলিব্রিয়ামে আছে কি নাই। বলছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান হচ্ছে 1.2। এখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান আরেকটা আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলি হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট। ঠিক আছে, রিঅ্যাকশন কোশিয়েন্ট মানে হচ্ছে যে কোনো টাইমে যে রিঅ্যাকশনের কতটুক কি পর্যায়ে আছে ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশনে বসাই দিব। হ্যাঁ, তো বসানোর পরে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের থেকে কম হয় তার মানে ইকুইলিব্রিয়ামে রিঅ্যাকশন এখনো অ্যাচিভ করে নাই। তো আমরা প্রত্যেকটা কনসেন্ট্রেশন বের করতেছি। বলছে পাত্রের আয়তন 3.50 লিটার, তাহলে মোল হচ্ছে নাইট্রোজেনের মোল হচ্ছে 0.249 মোল, এটাকে 3.5 দিয়ে ভাগ দিলে এই কনসেন্ট্রেশন আসলে এত। ওকে,
হাইড্রোজেনের ক্ষেত্রেও যা মোল আছে এই একই আয়তন দিয়ে ভাগ দিলা, অ্যামোনিয়াকে আয়তন দিয়ে ভাগ দিলা, তারপর ইকুইলিব্রিয়াম তোমার কোশেন্ট, রিঅ্যাকশন কোশেন্ট বের করলা। রিঅ্যাকশন কোশেন্ট আর ইকুইলিব্রিয়ামের মধ্যে পার্থক্য কি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট হচ্ছে যে কোনো টাইমে কনসেন্ট্রেশন গুলোকে যদি তুমি ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশনে দাও, যে ভ্যালু আসে সেটাকে রিঅ্যাকশন কোশেন্ট বলে। ওয়েন রিঅ্যাকশন কোশেন্ট এন্ড ইকুইলিব্রিয়াম কোফিসিয়েন্টস এর এক্সপ্রেশনের ভ্যালু সমান হয়ে যাবে, তখন বলতে পারবা যে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আছে। তা আমরা ওর যে কনসেন্ট্রেশন দেওয়া আছে যেই সময়ে, সেই সময় রিঅ্যাকশন কোশেন্ট কত? 0.611 আসছে, আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কত? 1.2। তার মানে এটা এখন ইকুইলিব্রিয়ামে যায় নাই, তার মানে রিঅ্যাকশন সামনের দিকে প্রসিড করবে এবং অ্যামোনিয়া তৈরি করবে। অঙ্কটা বোঝা গেল? মোটামুটি বোঝা গেল অঙ্কটা? স্যার আরেকবার একটু যদি বলতেছি, বলতে চাই। হ্যাঁ। স্যার আরেকবার একটু। রিঅ্যাকশন কোশেন্টস আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য হচ্ছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরে প্রোডাক্ট এবং রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশনের যে রেশিও, সেটা ইকুইলিব্রিয়াম। আর যদি ইকুইলিব্রিয়ামে না পৌঁছানোর আগেই তুমি বলো যে হ্যাঁ এটা কনসেন্ট্রেশন এত আছে, ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশনে বসাইলে ভ্যালু কত আসে, সেইটাকে বলবো আমরা রিঅ্যাকশন কোশেন্ট। ঠিক আছে? তাহলে রিঅ্যাকশন কোশেন্ট আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একই হয়ে যায় যদি সেটা ইকুইলিব্রিয়ামে যায়। তাহলে এখানে দেখো বলে নাই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে আছে, বলছে যে যে কোনো পর্যায়ে এত মোল এত মোল এত মোল আছে, পাত্রের আয়তন এত হইলে রিঅ্যাকশনটা কি ইকুইলিব্রিয়ামে পৌঁছাইছে কি পৌঁছায় নাই। তুমি বলবা যে না রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে পৌঁছায় নাই, কারণ রিঅ্যাকশন কোশেন্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু থেকে কম। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে 1.2, যেখানে রিঅ্যাকশন কোশেন্ট হচ্ছে 0.611। ওকে, মোটামুটি বোঝা গেছে? আচ্ছা, জি যদি স্যার। বোঝা হয়ে থাকে জি স্যার, পরের জি স্যার। অঙ্কটা এখন নিজেরা করবা, ক্যালকুলেটর বের করো। এই যে প্র্যাকটিসটা আছে, প্র্যাকটিসটা করে আমরা রেজাল্ট দেখবো কত হয়। ঠিক আছে? হ্যাঁ, লেটস ডু ইট। পরেরটা করো। আমি কোনো ক্লু ট্লু কিচ্ছু দিব না, জাস্ট দেখতে চাই কে কে পারো। বলছে অ্যাট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্লোরাইড, অরেঞ্জ ইয়েলো নাইট্রিক অ্যাসিড কত এত বলা হয়েছে 35 ডিগ্রিতে। ইন সার্টেন এক্সপেরিমেন্ট এত মোল নাইট্রাস অক্সাইড, এত মোল ক্লোরিন, এত মোল NaCl আছে। 2 লিটার ফ্লাক্স হলে হুইচ ডাইরেকশন রিঅ্যাকশন উইল প্রসিড। দেখি কে কে পারো। সো লেটস ফাইন্ড আউট দ্য কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন বের করবা, তারপর কিউসি বের করবা, তারপর বলবা কোনটা কিরকম হয়। 5 মিনিটে পারা যাবে না এটা? 2 মিনিট বা 3 মিনিটে? স্যার ট্রাই করি। হয়ে গেছে?
এই কারো হয় না এখনো? জালিস, জালিসা হোসেন, কি অবস্থা হইছে? জি স্যার। আচ্ছা, আমি বলতেছি, স্যার পারতেছি না তো। ক্লু স্যার দিয়ে দিচ্ছি। অ্যান্সার কি অনেক বড়? অ্যান্সার তো আমি নিজেও জানি না। ক্লু দিচ্ছি আমি আগে। আগে বললি তোমাকে এইটার কিউসি রিঅ্যাকশন কোএফিসিয়েন্টস কি হবে? উপরে হবে NOCl হোল স্কোয়ার, নিচে হবে NO হোল স্কোয়ার Cl। মানে ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশনের যে কনস্ট্যান্টের যে এক্সপ্রেশন, কিউসির এক্সপ্রেশন একই হয়। আচ্ছা, আমি আমি এটা করে দিচ্ছি তাহলে। লেটস ট্রাই টু ডু ইট। আচ্ছা, এই এনোর পরিমাণ কতটুকু আছে আগে বের করে নেই। থার্ড ব্র্যাকেট অফ এনও বলছে যে এনও আছে 2 × 10⁻²। এত মোল। আর পাত্রের আয়তন কত? 2 লিটার/2 লিটার। তাহলে থাকতেছে হচ্ছে 2 × 10⁻²। তারপর আছে Cl। এটা কতটুকু আছে বলছে? 8 × 10⁻³ বাই 2। 4.15 গুণ 10⁻³ ইউনিট একই, মোল। আর তারপর আছে হচ্ছে NOCl। NOCl হচ্ছে 6.8 / 2, 3.4 3.4 মোল পার লিটার। তাহলে রিঅ্যাকশন কোএফিসিয়েন্টস কি কি হবে সেটা? ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন যা তাই। তাহলে NOCl থার্ড ব্র্যাকেট হোল স্কোয়ার NO হোল স্কোয়ার ইন্টু
NaCl হচ্ছে 3.4 হোল স্কোয়ার ডিভাইড বাই 0.01, এটা কি NO, এটা হোল স্কোয়ার হবে না, জি স্যার। ইনটু কত, Cl2 হচ্ছে 4.15, দেখি ক্যালকুলেটর চাপ দিয়ে দেখি। 278555421.69। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, 3 স্কোয়ার divided by 0.01 square into 4.15 into 10 to the power. এটা হচ্ছে হ্যাঁ 2.78 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 2.78, 2 এর পরে 1 2 3 4 7। 5 6 7, হ্যাঁ 10 টু দি পাওয়ার 7 যা আসে আর কি। তাহলে বলছে এখন দেখো রিয়েকশনের কেসির মান কত, 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, কেসির মানের থেকে বেশি হয়ে গেছে। তার মানে কি রিয়েকশন কোন দিকে যাবে এখন, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের থেকে মান বেশি, তার মানে রিয়েকশন ব্যাক রিয়েকশন করবে, উল্টা দিকে যাবে। ঠিক আছে, ইন হুইচ ডাইরেকশন দ্য সিস্টেম প্রডিউস টু রিচ ইকুইলিব্রিয়াম। কারণ কিউ, তুমি একটা জিনিস মনে রাখবা, এই কেসির মান যদি ধরো এক্স, যদি কিউসির মান মানে রিয়েকশন কোএফিসিয়েন্টের মান এক্স এর থেকে কম হয় তাহলে সে সামনের দিকে গিয়ে এক্স হইতে চাইবে। আবার মান যদি কিউসির এক্স এর থেকে বেশি হয় তাহলে সে পেছনের দিকে এসে এক্স হইতে যাবে। মানে টার্গেট হবে ইকুইলিব্রিয়ামে আসার। কম হইলে রিয়েকশন সামনে গিয়ে এক্স এর মান হইতে যাবে, বেশি হওয়া মানে রিয়েকশনের NaCl বেশি হয়ে গেছে, সে আবার ব্যাক রিয়েকশন করে এক্স হইতে যাবে। আমি কি বুঝাইতে পারলাম ব্যাপারটা? হ্যালো, তার মানে কিউসির মান যদি জি স্যার। এক্স এর থেকে কম হয় রিয়েকশন সামনের দিকে যাবে, কিউসির মান যদি এক্স এর থেকে বেশি হয় রিয়েকশন পেছনের দিকে যাবে। তার মানে ডাইরেকশন হবে, এটা হবে তোমার এই লেফটের ডাইরেকশন হবে। ওকে, ব্যাক রিয়েকশন হবে এখানে। ইকুইলিব্রিয়ামের আর কোনো অঙ্ক আছে নাকি একটু দেখে নেই। তোমরা এই রিলেভেন্ট বুঝতে প্র্যাকটিস পারছি গুলো করবা, কিন্তু অঙ্ক থাকবে, রিলেভেন্ট প্র্যাকটিস অঙ্ক থেকে অঙ্ক থাকবে, সরাসরি তো এই অঙ্ক দিব না। দেখো এখানে বলা আছে সিমিলার প্রবলেম 14.39 14.40, এগুলা প্র্যাকটিস করবা। ওকে, স্যার। বৃহস্পতিবার দিনকে আমাদের কি স্যার কুইজ? বৃহস্পতিবার দিন তোমাদের আগে ল্যাব কি 5টা হয়ে গেছে না? জি স্যার। 6 স্যার, নাম্বার ল্যাব তো ল্যাবটা 5টা হয়েছে। করে কুইজ নিয়ে নিব। কুইজ খালি এগুলার ম্যাথের উপর কুইজ হবে। ওকে, স্যার ল্যাব টোটাল কয়টা হবে? মানে স্যার এই ফাইনালের সিলেবাসে যতটুকু ম্যাথ ছিল স্যার। না না, এই যে ইকুইলিব্রিয়াম যেটা করাইলাম এই চ্যাপ্টারের উপর ম্যাথ হবে, ও আচ্ছা 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 জি জি স্যার। বুঝছো? জাস্ট এই যে এক চ্যাপ্টারের উপর কুইজ। হ্যাঁ, স্যার ল্যাব কয়টা হবে স্যার? ল্যাব তো 5টা হয়ে গেছে, আর একটা করাবো খালি, করা পরের সপ্তাহে ল্যাব পরীক্ষা টরীক্ষা নিয়ে নিব আমি। আহ, তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে দিয়ে দিব, একটা ছোট কোশ্চেন হবে, একটু ভাইবা হবে, এগুলো আমি কোশ্চিন স্যার এই যে টাইপের আপনি আমাদেরকে কনসালটেশন করাইছেন সেই টাইপেরই হবে না? সেই টাইপেরই হবে, কিন্তু বেসিক কিছু কোশ্চেন কিন্তু দেওয়া ছিল। হ্যাঁ, প্রত্যেকটা শিডিউলের সঙ্গে দেওয়া ছিল, এগুলো একটু প্র্যাকটিস করা শুরু করো।
15 মিনিট একটা এক্সাম হবে, এমসিকিউ। ওকে। জি স্যার। না হলে তো ধরো ভাইবা নিতে গেলে আমি তোমাদের একটু টাইম দিয়ে ভাইবা নিবো আর কি। কিভাবে ভাইবা নেওয়া যায়? অন্যান্য স্যাররা কি একজন একজন করে নেয় না একসঙ্গে নেওয়া শুরু করে? স্যার কোন স্যার বাইরে নিচ্ছেন মানে আমাদের সিভিলের? আমি একটা ভাইবা নিবো এবারে, হ্যাঁ। সো তোমরা সবাই থাকবা, একজন একজন চলে যাবা, পরের জন আসবা। খালি একজন থাকবা যে কিনা তোমাদের ফেসবুক গ্রুপে বলবে যে হ্যাঁ এরপরে ও জয়েন করো, এরপরে ও জয়েন করো, এভাবে ভাইবা নিয়ে নিবো। ওকে। সোজা ভাইবা, ভাইবা তো নাম্বার দেওয়া সোজা, পটপট নাম্বার দেওয়া যায়। একসাথে সবাই থেকে রোল নাম্বার অনুযায়ী স্যার পাইবে না। ফিজিক্স স্যার এটা একসঙ্গে করে সবাই স্যার। থেকে রোল নাম্বার অনুযায়ী ভাইবা নিলে সমস্যা আছে। আমি কয়টা কোশ্চেন করবো? স্যার তাহলে তো সবাইকে হাজার হাজার। হ্যাঁ, স্যার আমাদের ফিজিক্স স্যার এভাবেই নিচ্ছে যে যার রোল নাম্বার ওকে স্যার ডাইকে তারপরে কোশ্চেন করছে, ও চলে গেছে, পরে আবার যে সেকেন্ড আসছে ওরা আবার কোশ্চেন করছে। হ্যাঁ, একজন একজন করে নিছে না? জি স্যার। হ্যাঁ, ওইভাবেই নিব। নাইলে তো দেখা যাবে যে তোমার ইয়ে হয়ে গেছে, মানে অনেক পেঁচানো কোশ্চেন করা লাগতেছে। কোশ্চেন, সোজা কোশ্চেনের পরিমাণ তো বেশি থাকে না, বুঝছো না? বাইরে তো শুধু স্যার ল্যাবের শিডিউলের উপরে হবে নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা নিয়ে কালকের বৃহস্পতিবারের ক্লাসে আলোচনা করব, তারপর তোমাদের ভাইবা, পরের বৃহস্পতিবার ভাইবা এবং ফাইনাল হয়ে যাবে। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এই এই ম্যাথ, এই 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 পর্যন্ত ইকুইলিব্রিয়ামে যে ম্যাথ করাইলাম, কারো কোনো প্রবলেম আছে? থাকলে আমরা ডিসকাস করতে পারি। না স্যার। আচ্ছা, আমাদের আর চ্যাপ্টার পড়াইতে হবে। এই চ্যাপ্টার পড়াইলাম, আর 2টা চ্যাপ্টার পড়াবো। হ্যাঁ, আমাদের ক্লাস কয়টা আছে একটু হিসাব করো তো। 2টা মেবি। স্যার আর 2টা ক্লাস আছে। আজকের পরে আর 2টা ক্লাস আছে। জি স্যার। জি স্যার, আর শুধু ল্যাব আগামী আছে, তারপর পরীক্ষা। শুক্রবারে। কিভাবে একটু দেখি। 24 তারিখে তো স্যার মিড শুরু হবে, মানে ফাইনাল শুরু হবে স্যার। 24 তারিখে তারিখ থেকে? লাস্ট ক্লাস। 24 তারিখ লাস্ট ক্লাস। 24 তারিখ ক্লাস। তাহলে কি আমার তো আবার এক্সট্রা আরেকটা ক্লাস নিতে হবে। ওই ল্যাবের টাইম কালকে, ওই যে বৃহস্পতিবার ল্যাবে যাতে কেউ মিস না করো, কারণ ল্যাব শেষ করতে আমার সময় লাগবে সর্বোচ্চ 20-25 মিনিট। 2 ঘন্টার ক্লাস না, আমরা 8টা থেকে শুরু করব। তাহলে সেই সময় আমরা পরীক্ষার আগে, কুইজের আগে একটা ক্লাস নিয়ে নিব, অথবা আহ, কি বলে 1 ঘন্টার একটা ক্লাস নিয়ে নিব। তাহলে আমি 3টা ক্লাস পাচ্ছি। 3টা ক্লাস পাইলে আমার খুব সহজে শেষ হয়ে যাবে। তারপরও তো আমার একটা ক্লাস আরো বেশি পাই, আমি ওইটাও নিয়ে নিব। তাহলে আমার 4টা ক্লাস পাবো আমি আরো, বুঝছো? ওকে স্যার। তাহলে আমি মানে ক্লাস যেগুলো মিস দিয়েছি, আমি চাই ওইগুলা 100% কভার না করতে পারলেও যাতে অ্যাটলিস্ট নিজের কাছেই কি বলে যে সৎ থাকতে পারি যে না, বেশি ফাঁকিবাজি করি নাই। বুঝছো? এই হচ্ছে কথা। ঠিক আছে এখন স্যার, সমস্যা নেই। ক্লাস কম নিয়ে যদি সিলেবাস কমাই দিই, তোমরা লাভবান হবে, কিন্তু আমার নিজের খারাপ লাগবে এই ব্যাপারটা। হ্যাঁ। তো আমরা চাই যে ক্লাস পুরোপুরি শেষ করতে, কোর্সটাও শেষ করতে। তোমাদের কিন্তু মোটামুটি সিলেবাসের কোনোটাই বাদ যায় না আমার হিসাব অনুযায়ী। আর তোমার কি বলে যে 2টা ক্লাসই বাকি, 2টা চ্যাপ্টারই বাকি। তো এইটা 2টা চ্যাপ্টার করতে আমার 4টা ক্লাস লাগে। হ্যাঁ, সাধারণত 4টা ক্লাস লাগে, কিন্তু আমাদের হাতে আছে আর 2টা ক্লাস, তো আর বাকি 2টা ক্লাস আমি অ্যারেঞ্জ করবো। আর আজকে আমি নতুন চ্যাপ্টারটা শুরু করতে চাচ্ছিলাম, কিন্তু স্টুডেন্টের যে কি বলে যে প্রেজেন্স ইজ ভেরি পুয়ার। হ্যাঁ। তো জি স্যার। সবারই প্রেজেন্টেশনের জন্য স্লাইড আমার মনে হয় যে এইটা করলে, কারণ ইলেকট্রোকেমিস্ট্রি একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পরের যে চ্যাপ্টারটা করাবো আমরা পুরোটাই feel করবো। হ্যাঁ, আমি চ্যাপ্টারটা আজকে দিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? আজকে রাতে এটার টা দিয়ে দিব, যাতে বৃহস্পতিবারে আমাদের অনেক কাজ। আমি চেষ্টা করবো বৃহস্পতিবারে হাফ ইলেকট্রোকেমিস্ট্রি শেষ করে দিতে। এখন তোমরা যদি একটু পড়া থাকে, পড়াইতে আমারও সুবিধা হবে। হ্যাঁ, তা আমি ইলেকট্রোকেমিস্ট্রি স্লাইডটা ওকে পুরোটাই স্যার। দিয়ে দিব। জি স্যার। ইলেকট্রোকেমিস্ট্রি তো তোমরা আগে পড়েছো, স্লাইড মনে হয় দেখতে পাচ্ছ তোমরা এখানে। খুব মজার চ্যাপ্টার, ক্লাসে খুব ইন্টারেস্ট নিয়ে আমরা পড়াইতাম, কারণ প্রচুর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে ইলেকট্রোকেমিস্ট্রি। এই যে মোবাইল ব্যাটারি থেকে শুরু করে যা যা অ্যাডভান্স সায়েন্সের অ্যাডভান্সমেন্ট দেখতেছো,
সব আসলে নাথিং এলস বাট ইলেকট্রোকেমিস্ট্রি। ঠিক আছে, এই যে দুই বিজ্ঞানীর ছবি দেখতেছো এখানে, একজনের নাম হচ্ছে, অর্ধেক ছবি কেন দেখা যাচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। তোমরা পুরো ছবি দেখতে পাচ্ছ না অর্ধেক ছবি জি দেখছো? স্যার, পুরো ছবি দেখতে পাচ্ছি স্যার। পুরা ছবি দেখছি। পুরা। আচ্ছা স্যার পুরোটাই দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখানে দুইজন বিজ্ঞানীকে দেখতে পাইতেছো। একজনের নাম হচ্ছে লুইজি গ্যালভানি, আরেকজনের নাম হচ্ছে আলেকজান্ড্রা ভোল্টা। এই জি স্যার। ভোল্টা নামটা কি শুনেছো আগে? জি স্যার, দুইজনের নাম শুনছি আগে। আচ্ছা, লুইজি গ্যালভানি কিসের জন্য বিখ্যাত কে বলতে পারবা বলো? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার, গুড। আর আলেকজান্ড্রা ভোল্টা? ভোল্ট মিটার। স্যার ভোল্ট মিটার স্যার। হ্যাঁ, ভোল্টমিটার। এই দুইজনের মধ্যে কিন্তু খুব বাদাবাদি ছিল, হ্যাঁ, একজন আরেকজনের দেখতে পারতো না। কারণ লুইজি গ্যালভানি একটা আবিষ্কার করে, আবিষ্কার করে বলে আমি তো এমন জিনিস আবিষ্কার করে ফেলছি, এটা মানে পৃথিবী বদলাই দিবে। তো তুমি কি আবিষ্কার করছো? আমি আবিষ্কার করছি এনিমেলের শরীরে ইলেকট্রিসিটি থাকে, সো আমি এনিমেল বানাবো বড় বড়, হ্যাঁ, আর ইলেকট্রিসিটি জেনারেট করবো। লুইজি গ্যালভানি বলে বাবা তুমি যে ইলেকট্রিসিটি পাইছো এনিমেলের শরীর থেকে সেটা ঠিক আছে, কিন্তু তোমার ব্যাখ্যা তো ঠিক নাই। তারে কি বলো তুমি, ব্যাখ্যা ঠিক নাই। এই নিয়ে দুইজনের ডিবেট শুরু হয়ে গেল। এই ডিবেট চললো অনেক দিন। হ্যাঁ, তো এটা ইলেকট্রোকেমিস্ট্রির একটা মজার কাহিনী। লুইজি গ্যালভানি আসলে অ্যাকচুয়ালি সে মেডিকেলে পড়াশোনা করেছে, সে বায়োলজিস্ট ছিল। সে একদিন সে বলল যে চলো আমরা কিছু এক্সপেরিমেন্ট করি। কি টাইপের এক্সপেরিমেন্ট? যে আহ, মানে ব্যাপারটা এরকম হচ্ছিল যে, মানে এটা কথিত, হ্যাঁ, রিউমার আছে যে লুইজি গ্যালভানির বাসায়, লুইজির ওয়াইফও সায়েন্টিস্ট ছিলেন, তো একবার ব্যাঙের স্যুপ রান্না করলো। কি রান্না করলো? ব্যাঙের স্যুপ। হ্যাঁ, কেমন হবে ব্যাঙের স্যুপটা খেতে, কি মনে হয়? স্যার খাইনি। আমার জন্য তো ভালো হবে না স্যার। আমার মনে হয় খারাপ হবে না, না? দেখো ব্যাঙের যে মাংস অনেকটা ওই যে পাখির বাচ্চার মাংসের মতো মনে হবে না? ভালোই হবে আমার মনে হয়, কি বলো? সো ব্যাঙের জুস কিন্তু খায় তোমার আফ্রিকার কিছু দেশে, পর্তুগালে ব্যাঙের জুস খায়। আমরা ব্যাঙের জুস না বলে ব্যাঙের স্যুপ কথা বলি, মানে স্যুপের মধ্যে ব্যাঙ কেটে কেটে দিয়ে দিত। তো বেচারা স্যুপ যখন নাড়তেছিল, হঠাৎ দেখলো ব্যাঙের পাটা টুইস্ট করে গেল। আরে বাবা, ব্যাঙের পা কিভাবে টুইস্টিং করে? এটা একটা ইন্টারেস্টিং বিষয় হয়ে গেল। সে বলল ব্যাঙের পা কেন টুইস্ট করতেছে, বাট সে নাড়তেছিল কি দিয়ে সেটা একটা বিষয়। সে নাড়তেছিল একটা স্কালপেল দিয়ে। হ্যাঁ, স্কালপেলটা কিরকম ছিল, আমরা যদি ছবি আঁকি তাহলে স্কালপেলটা ছিল এরকম। ধরো যে বলবো না করে কিছু পড়ানো শুরুই করে দিলাম। এই হচ্ছে বাটি, এইখানে ব্যাঙের স্যুপ, এইখানে ব্যাঙগুলো ছিল এরকম, হ্যাঁ, আর এইখানে একটা হুক লাগানো ছিল, হুকের একটা অংশ সঙ্গে কানেক্ট করা ছিল একটা চামচ। তার মানে কি, হুকের দুইটা অংশ, এইখানে একটা তার দিয়ে কানেকশন আর এখানে একটা চামচ। সেই চামচ দিয়ে ব্যাঙ নাড়তেছিল, হঠাৎ দেখলো ব্যাঙের পাটা এরকম নড়ে গেল। ঠিক আছে, যেটাকে আমরা টুইস্টিং বলি, এরকম ছড়ায় আবার কাছে চলে আসে। হ্যাঁ। সে বললো কাহিনী কি, ব্যাঙের পা কেন নড়তেছে? তোমরা কেউ গরুর মাংস কিনতে গেছো দোকানে, বাজার টাজার করো কখনো? জি স্যার, গরুর মাংস জি কাটতে। স্যার, হ্যাঁ, কাটা গরুর মাংস দেখবা যখন ঝুলায় রাখে, একটু অবাক হবা যদি লক্ষ্য করে দেখবা মাংস কিন্তু মাঝে মাঝে কাঁপতে থাকে। কেউ লক্ষ্য করেছো? এটা দেখছি স্যার, এটা গরু কাটার পরেও দেখা যায় স্যার। হ্যাঁ, গরু কাটার পরপরই দেখা যাবে, বেশি পরে আর দেখতে পাবা না। কারণটা কি বলো? স্যার শরীরের মধ্যে কি ইলেকট্রন থাকে এরকম কিছু? এই তো তুমি তো লুইজি গ্যালভানি হয়ে গেছো। হ্যাঁ, তো গ্যালভানি যেটা বলছো তুমি তো সেটাই বলতেছো, শরীরের মধ্যে ইলেকট্রন। আসলে ব্যাপার হচ্ছে ইলেকট্রন না থাকলে তো আসলে কোনো কিছুই হয় না। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আমাদের শরীরে ইলেকট্রোলাইট বলে কিছু একটা জিনিস আছে। আমরা এই চ্যাপ্টারে পড়বো ইলেকট্রোলাইট কাকে বলে, নন ইলেকট্রোলাইট কাকে বলে। ইলেকট্রোলাইট না থাকলে তুমি বাঁচতা না, আমি বাঁচতাম না। হ্যাঁ, ইলেকট্রোলাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাদের বাসায় বয়স্ক দাদা দাদি নানা নানি আছে, জি স্যার। তাদের মাঝে মাঝে দেখা যাবে যে শরীর চলতেছে না, শরীর খুব টায়ার্ড লাগতেছে, হ্যাঁ,
হার্টবিট কমে গেছে। কারণ কি? কারণ শরীরে ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স হয়েছে। ইলেকট্রোলাইট মানে হচ্ছে যে কিছু আয়ন আছে যেগুলা চার্জ ক্যারি করে, যেমন সোডিয়াম, পটাশিয়াম। এই দুইটা আমাদের শরীরে খুব ইম্পর্টেন্ট আয়ন। স্যার যেমন অক্সিজেন যেটাকে যাচ্ছে, সে অক্সিজেনকে ক্যারি করে এক সেল থেকে আরেক সেলে নিয়ে যেতে হবে। তো এগুলা ইলেকট্রোলাইট বহন করে। এখন ইলেকট্রোলাইটে যদি না থাকে, তোমার সেলগুলো কাজ করবে না। ইলেকট্রোলাইট যদি যে পরিমাণ থাকার কথা তার থেকে কম থাকে, তোমার হৃদস্পন্দন ভালো কাজ করবে না। সো শরীরে লবণ থাকা অবশ্যই জরুরি। আমার মায়ের একবার হয়েছিল, রাত 3টার সময় আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কারণ হচ্ছে ওনার শরীরে পটাশিয়ামের পরিমাণ এতই কমে গেছিল যে হার্ট ঠিক মতো পাম্প করতে ছিল না, উনি ঝিমাইতেছিলেন। পরে 3 দিন আইসিইউতে রেখে লবণ খাওয়ায়া শরীর ঠিক করছে। সো ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স বয়স্ক মানুষের জন্য একটা ভয়ঙ্কর রোগ। হ্যাঁ, মাঝে মাঝেই হয়। স্যার গ্লুকোজের অ্যাড দেয় স্যার, তখন তো স্যার এখন বলে দেয় ইলেকট্রোলাইট আছে অথবা যেগুলো এগুলো তো না, গ্লুকোজের সঙ্গে ইলেকট্রোলাইটকে মিলায় না। গ্লুকোজ কি করে? গ্লুকোজ খাইলে তোমার শরীরে, তুমি যখন ভাত খাও বা তুমি ধরো পাউরুটি খাইলা, তুমি ধরো একটা আম খাইলা, তোমার আম শরীরের ভিতরে যাবে, পাকস্থলীতে যাওয়ার পর সেগুলো টুক 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 করে কেটে 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 ভাঙবে। ভাঙার পরে 3 4 5 স্টেপ ভাঙার পরে লাস্ট স্টেজের আগের স্টেজ হচ্ছে গ্লুকোজ। তার মানে তোমার পাকস্থলী কিন্তু কাজ করছে, রুটিটাকে ভাইঙা গ্লুকোজ পর্যন্ত নিয়ে গেছে। গ্লুকোজ পরে ভাইঙা কি কয় এনার্জি দেয় এবং বাকি অন্য জিনিসগুলো তৈরি হয়। গ্লুকোজ ভাঙলে এনার্জি হয়। এখন তোমার শরীরে এনার্জি দরকার, আমরা সঙ্গে সঙ্গে তোমাকে ডাইরেক্ট গ্লুকোজ দিয়ে দিলাম, তোমার পাকস্থলীর তো কাজ করা লাগলো না, সরাসরি গ্লুকোজ পেলো, তুমি সরাসরি এনার্জি পাচ্ছ। ব্যাপারটা বুঝছো? জি স্যার। জি স্যার। গ্লুকোজ জি হচ্ছে স্যার। লাস্ট সিম্পলিফাইড ফর্ম অফ খাবার। হ্যাঁ, ফুডের সিম্পলিফাইড ফর্ম। এই ফর্মের নিচে গেলে ভাইঙে এনার্জি, কার্বন ডাইঅক্সাইড, ইউএটিপি হাবিজাবি তৈরি হয়। তার মানে তুমি যদি ডাইরেক্ট গ্লুকোজ দাও, তুমি সঙ্গে সঙ্গে এনার্জিটা পেয়ে যাচ্ছ। এই কারণে অনেককে গ্লুকোজ দেওয়া হয়ে থাকে। কিন্তু ইলেকট্রোলাইট ইজ ডিফারেন্ট। ইলেকট্রোলাইট হচ্ছে আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন। এইসব চ্যানেল আমরা বিভিন্ন, যদি সময় পাইতাম এই চ্যানেলগুলো পড়াইলে বায়োকেমিস্ট্রির সঙ্গে কেমিস্ট্রির যে কত সুন্দর রিলেশনশিপ সেটা তোমরা বুঝতে পারতা। আচ্ছা, আমরা একটা ইউটিউবে যাই। আজকে একটা ব্যাঙের নৃত্য দেখায় শেষ করে দিব, যাতে তোমাদের কিছু কোয়ারিজ থাকে। হ্যাঁ, আমার ইউটিউবে গেলে খালি কার্টুন পাবা, আর কিছু পাবা না, বুঝছো? হ্যাঁ, আমার বাচ্চা খালি সারাদিন কার্টুন দেখে। ওকে, আমরা দেখবো ফ্রগ ড্যান্স। দেখি ফ্রগ ড্যান্স বলে কোনো ব্যাপার আছে নাকি? হুম, না, এইটা তো অন্য জিনিস চলে আসে। ফ্রগ ড্যান্স লিখছি আমি, ড্যান্স হবে মনে হয়। হ্যাঁ, ফ্রগ ড্যান্স না, এখনো তো আসে নাই। ফ্রগ ড্যান্স উইথ সল্ট, দেখি আসে নাকি এখন। এই যে চলে আসছে। লেটস সি, একটা ভিডিও এনজয় করি, ঠিক আছে? এই ভিডিওর সাউন্ড কি তোমরা পাচ্ছ? না স্যার। না স্যার। আচ্ছা, সাউন্ড না পাইলেও বুঝতে পারবা। দেখছো ফ্রগ যে ড্যান্স করা শুরু করেছে? জি স্যার। সো জি এইটা স্যার, তোমাদের দেখা আজকে যাবে। হোমওয়ার্ক। কেন লবণ দেওয়ার পরে ব্যাঙের মাসেল গুলো ড্যান্স করতেছে। ওকে, সবার ক্ষেত্রে তো এই জিনিসটা হয় না কি স্যার, শুধুমাত্র এটার ক্ষেত্রে এই না। এটা কি স্যার সব প্রাণীর স্যার, এটা ক্ষেত্রেই কি হয় সত্যি? লবণ দিলে? এটা তোমার, তুমি একটা ব্যাঙ কাটো, কাইটা দেখো তো হয় নাকি। না স্যার, এটা কি শুধু ব্যাঙের ক্ষেত্রে হয় নাকি যে কোনো সবকিছুর ক্ষেত্রে ইনসেক্ট? হবে, কিন্তু ব্যাঙ পাতলা থাকার কারণে এটা ভালো ভিজিবল হয়। স্যার এখন পাবো কোথায়? হ্যাঁ, ব্যাঙ কই পাবা? তোমার বায়োলজি ছিল আগে?
জি স্যার ছিল স্যার। জি স্যার স্কুলের মামাদের কাছে ব্যাংক পাবা, স্কুলের মামাদের কাছে ব্যাংক পাবা। স্কুলে আমাদের কাছে পাওয়া যায় স্যার। বলবা যে আবার স্কুলে গিয়ে বলবা যে মামা দুইটা ব্যাংক জোগাড় করে দেন, আমি একটু ফ্রক ড্যান্স দেখাবো। বুঝছো? সো এইটার সঙ্গে ইলেকট্রোকেমিস্ট্রির একটা ব্যাপার আছে এবং লুইজি গ্যালভানির একটা ব্যাপার আছে। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, ফাইন এন্ড গুড, বেস্ট অফ লাক। প্রেজেন্ট স্যার, দিয়ে আসসালামু দিচ্ছি। ওয়ালাইকুম সালাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্ক্রিনশট নিয়ে নেই। স্যার প্রেজেন্ট নেবেন না? এই যে স্ক্রিনশট নিচ্ছি আমি। পিছনে সবাই আসে না, মানে কয়েকজন আছে, প্রেজেন্ট নিয়ে নিলেই তো হতো। 1 2, আমার কাগজ কোন জানি ব্যাগ মানে ইউনিভার্সিটি রেখে আসছে আজকে। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এই একটা নিলাম আর উপরের ইউনিভার্সিটি দিকে কি স্যার একটা নিই, খোলা? ব্যাস। 14 জন বুঝলাম না। স্যার। ইউনিভার্সিটি না, খোলা গেলে অফিস খোলা পাওয়া যাবে? ইউনিভার্সিটি মানে আমাদের অফিসে আমরা যেতে পারি মাঝে মাঝে। সামনে সেমিস্টারে কি এমন কিছু কি বলে স্যার? বুঝলাম না। ভার্সিটি খুলবে এমন কিছু বলে স্যার? ভার্সিটি খুলবে তো সরকারের ঘোষণায়, ভার্সিটির তো নিজের কোনো ক্ষমতা নাই এখন। স্যার আমার সামনে সেমিস্টারটা কি ভার্সিটিতে হতে পারে আমাদের নাকি স্যার অনলাইনে হতে পারে? মাননীয় শিক্ষামন্ত্রী যেদিন বলবে ভার্সিটি খুলে দিতে, স্ট্রেস সেদিনই খুলে যাবে। স্যার এই খুলে দিবে মনে হয় এর পরের মাসে বা তার পরের মাসে। জি স্যার। কিন্তু খুলে দিলেও তোমাদের সেমিস্টার অনলাইনেই হবে এই সেমিস্টার। কেন স্যার? স্যার এখানে কারণ কোনো স্যার নিয়ম আছে কারণ যেটা স্যার তোমার অনলাইনে শুরু হলে মাঝখান সেটা দিয়ে স্যার তো অনলাইনে শেষ হবে? মাঝখান দিয়ে তো শুরু করা যাবে না, বুঝছো না? মাঝখান দিয়ে তো শুরু করা যাবে না, হয়তো বা যদি খুলে দেয় পরের সেমিস্টার থেকে ইয়া হবে। ইন্টারমিডিয়েট স্যার, পরীক্ষা কি হবে নাকি? ওইটা মনে হয় ইন্টারমিডিয়েট স্যার লেটে হবে স্যার, হবে কিন্তু আর late হবে। আমাদের সব ফ্রেন্ডরা স্যার রুম টু ছেড়ে গ্রামে চলে গেছে স্যার, ওদের হঠাৎ ভার্সিটি খুলে স্যার ক্লাস করে কি হবে?